মধ্যরাত। এমপির ছেলে তরির বাসায় মাতাল অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। তরির ছোট বোন সাবিয়া চোখ মুখ ভীত করে তরির হাতের অংশ খামচে ধরে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে, কিছুটা তরির পেছন ঘেঁষে। ভীত নজরে ঘন ঘন পলক ফেলতে ফেলতে মাতাল সিদাতকে দেখছে। তরির মনে ভয় কাজ করছে না, এমন নয় সে নিজেও কিছুটা ভীত, তাও ছোট বোনের কারণে সে নিজের ভীত ভাবটাকে প্রকাশ করতে চাচ্ছে না। কিছুক্ষণ আগেই খুব জোরে কেউ দরজায় নক করেছিল। সময়টা মাঝরাত, কোনো সংকেত বা কারণ ছাড়াই সদর দরজায় এমন বিকট বিদঘুটে আঘাত পড়লে যে কেউই ভয় পাবে। তরি এবং সাবিয়ার ক্ষেত্র ব্যতিক্রম নয়। তার উপর পুরো ফ্ল্যাটে দুজন একা মেয়ে, ঘরের কোনো গুরুজন বা অভিভাবক বাড়িতে নেই। তরির বাবা মা উভয় উমরা হজ করতে গিয়েছে। তাদের অনুপস্থিতিতে দুই মেয়ের দায়িত্বে ছিল তরির একমাত্র ফুপি। তারও হঠাৎ শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে। এখন না গিয়েও উপায় নেই, যার কারণে এক প্রকার বাধ্য হয়ে এসে ছুটেছে হসপিটালে। বলেছে ভোরের আলো ফোটার পরপরই ফিরবে। তরি এবং সাবিয়া অবশ্য ভেবেছিল এক রাত কোনো রকম কেটে যাবে, এজন্য নিশ্চিন্তে ঘুমাতে গিয়ে ঘটল এই বিপত্তি। যত সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট আজই হতে হলো ফুপির অনুপস্থিত দিনেই। দুজন বেশ কিছুক্ষণ চুপ করে অন্ধকার রুমে বসে রইল শব্দ থামার অপেক্ষায়, কিন্তু সময়ের সাথে সাথে করাঘাতের শব্দ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সবশেষে না পেরে তরি রুম থেকে বেরিয়ে আসলো। তরির পিছু পিছু সাবিয়াও এলো, ভয়ার্ত কণ্ঠে ফিসফিসিয়ে বোনকে বারবার বলল, আমার বড্ড ভয় করছে গো আপু, চলো না রুমে চলে যাই। তরি তখন ছোট বোনকে আশ্বস্ত করে বলল, ভয় নেই, কিছু হবে না, আমার ব্যাপারটা দেখতে দে। তরি সদর দরজার সামনে এসে দাঁড়াতেই শুনতে পেল পুরুষালী জড়ানো কণ্ঠ করাঘাত করতে করতে এলোমেলো বুলি আওড়াচ্ছে। এই অনয় মরা, এত কমে কি হবে? খোল, দরজা খোল। B13, দরজা না খুললে ভেঙে ঢুকে যাব। খোল। তরি বুঝলো অপর পাশের লোকটির কোথাও ভুল হচ্ছে। তরি দরজার দূরবীন কাঁচ দিয়ে লোকটির মুখ দেখতে চাইল, কিন্তু সফল হলো না। মুখটা একদম দেখা যাচ্ছে না। এজন্য তরি চেঁচিয়ে বলল, কে? হঠাৎ পরিবেশ কেমন নীরব হয়ে গেল, কেমন গা ছমছমে নিস্তব্ধতা। সাবিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলার সঙ্গে সঙ্গে আবারও বাহির থেকে পুরুষালী কণ্ঠ শোনালো। কথার সুরও ছিল অদ্ভুত। তোর কণ্ঠ মেয়েদের মতো কবে হলো অনয়? কোনো ভয়েস রেকর্ড প্লে করেছিস নাকি? চালাকের বাপ, দরজা খোল। তরি এবার বুঝতে পারলো আগন্তুক লোকটি পাশের ফ্ল্যাটে না গিয়ে ভুলবশত তাদের ফ্ল্যাটের সামনে চলে এসেছে। তরি ভেতর থেকে চেঁচিয়ে বলল, আপনি ভুল ফ্ল্যাটের সামনে এসেছেন। আপনি যাকে খুঁজছেন সে হয়তো পাশের ফ্ল্যাটে। পরপর ওপাশ থেকে শোনা গেল, দেখ অনয়, আমি ঠিক ফ্ল্যাটে এসেছি, শুধু তুই আমাকে বোলাচ্ছিস সেসব বলে। আমি তো সব চালাকি জানি, তুই ভালোই ভালোই বলছি দরজা খোল অনয়। লোকটার ভুলভাল কথাবার্তা এবং এত কোলাহলে তরি অতিষ্ঠ। ছোট বোনটাও ভয় থরথর করে কাঁপছে। এজন্য সিদ্ধান্ত নিল সে দরজা খুলে প্রমাণ দিবে সে অনয় নয়। লোকটিও ভুল করে চলে এসেছে। তরির এরূপ বেপরোয়া হতজ্ঞানহীন সিদ্ধান্তে পা ফেলে দরজা খুলল। তরি দরজা খুলতেই লোকটি হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করে আচমকা মাটিতে লুটিয়ে পড়ল, কোনো রকম কথাবার্তা ছাড়াই। এমন কর্মে দুই বোনই ভীষণ ঘাবড়ে গেল। কেউ দেখে ফেলার ভয়ে তরি দ্রুত দরজা বন্ধ করে দিল। সাবিয়া চিৎকার দিতে গিয়ে নিজেকে থামিয়ে ফেলল। কেমন চেনা চেনা লাগছে চেহারাটা। মিনিট খানেক মাথা খাটাতেই মনে পড়ল এটা এমপি সাইদ হোসেনের ছোট ছেলে। সাবিয়ার মাদ্রাসায় এক অনুষ্ঠানে বাপ ছেলেরা মিলে এসেছিল। এই ছেলের নাম সিদাত। তবে এই ছেলে মঞ্চে না থেকে ছেলেদের আসনের মাঝামাঝিতে বসেছিল। সাবিয়া বেশ কয়েকবার দেখেছে, তাই চেহারা মনে আছে। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে বাপ ছেলেকে প্রায় সময় দেখা যায়, তাই সিদাত মোটামুটি পরিচিত মুখ। দুই বোন যখন সিদ্ধান্ত নেয় পাশের ফ্ল্যাটের ছেলেটাকে ডাকতে যাবে, ঠিক তখনই ঘন ঘন পায়ের শব্দ শুনতে পেল, সাথে একাধিক কণ্ঠস্বর। দুই বোনের আত্মা হিম হয়ে গেল। তরি নিজের অজান্তেই রুমের লাইট বন্ধ করে দিল। অতঃপর ভয়ে ভয়ে দরজার দূরবীন কাছে এক
চোখ রাখলো। সাবিয়ার পিঠ তখন দেয়ালের সাথে লেপ্টে রয়েছে, মনে প্রাণে আল্লাহকে ডাকছে। যত দোয়া দুরুদ জানে সব একে একে মিনমিন করে পড়ছে। ওদিকে সিদাত অচেতন হয়ে মেঝেতে পড়ে আছে, কোনো নড়াচড়া নেই। সিঁড়ির বাতি জ্বালানো থাকায় তরি লোকগুলোকে দেখতে পেল, প্রায় 7-8 জন লোক। তাদের সদর দরজার দিকেই এগিয়ে আসছে। ওরা যত এগিয়ে আসছে তরি ততটাই ভয়ে জর্জরিত হয়ে দুর্বল হয়ে পড়ছে। ভীষণ ভয়ে হাত পা জমে গেছে, নিঃশ্বাসটাও আটকে আসছে বারবার। ফ্ল্যাটে নক করতেই যাবে অমনি একজন চাপা স্বরে বলল, এটা না বস, পাশের ফ্ল্যাটটা। লোকটা ভ্রুকুচকে বলল, তুমি শিওর তো? হ্যাঁ, খোঁজ খবর নিয়েই আসছি। এছাড়াও আমরা যখন আসছিলাম তখন দেখছিলাম এই ফ্ল্যাটের লাইট জ্বলছে। এর মানে এই ফ্ল্যাটেই চিকেন আছে। কথাগুলো শুনতেই সামনের লোক সহ সবাই পাশের ফ্ল্যাটের সামনে গিয়ে কড়া নাড়ল। তরি আর কাউকে দেখতে পেল না। সাবিয়া কিছু বলতে নিলে তরি সঙ্গে সঙ্গে সাবিয়াকে খোঁচা দিয়ে থামিয়ে দেয়। মিনিট দুয়েকের মাঝে নিস্তব্ধ এই রাতে খুব করে ধস্তাধস্তির শব্দ শোনা গেল। সাবিয়া এসব শুনে আর না পেরে দ্রুত ভেতরে চলে গেল। নামাজে দাঁড়াতে হবে, এই বিপদে মাবুদের কাছে সাহায্য কামনা করতে হবে। তিনি ব্যথিত সাহায্য করার মতো কেউ নেই। তরি তখনও মূর্তির মতো দরজার সামনে দাঁড়িয়ে আছে। সিদাত তখন নিশ্চিন্তে বেঘরে ঘুমাচ্ছে। মিনিট 5-এর মধ্যে আরও একদল এলো, পরপর আবার সব দৌড়ে বেরিয়ে যাচ্ছে। পায়ের কেমন ধূপধাপ শব্দ হচ্ছে, ভবন যেন ভূমিকম্পের মতো কাঁপছে। এরপর আর কোনো শব্দ নেই, নিস্তব্ধ শব্দহীন পরিবেশ। তরি বিপদ কেটে গেছে ভেবে লাইট জ্বালালো, ফ্যান চালালো। লাইট জ্বালাতেই দেখলো সিদাতের মুখ গলা জুড়ে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তরি সিদাতকে ধরা তো দূর, কাছেও গেল না। উল্টো সরু চোখে সিদাতকে দেখতে দেখতে সিদাতের পাশ কাটিয়ে সোফায় গিয়ে বসলো। পেছন ফিরে সোফার ফোমে কনুয়ের ভার দিয়ে কতক্ষণ সিদাতের দিকেই চেয়ে রইল। এত কিছু ঘটে গেল আর এই মহাশয় মাতাল হয়ে স্বস্তিতে ঘুমোচ্ছে। হায় রে বড়লোকি কারবার! এদের কাছে ভালো খারাপের বাজ বিচার নেই। এরা খারাপ কাজকে স্মার্টনেস দাবি করে। অন্তত কোনো ভদ্রলোকের ছেলে এরকম মাতাল হয়ে অন্যের ঘরে ঢুকবে না। তাই তো তরির মনে সিদাতের প্রতি এক আকাশ বিতৃষ্ণা এবং বিরক্তি জন্মেছে। তরি ফোমে মাথা ঠেকালো, ঘুমিয়ে চোখ জোড়া নুয়ে আসছে। কিন্তু এই লোককে তো বের করতে হবে। পাশের ফ্ল্যাটে এখন যাওয়াটা কি ঠিক হবে? যদি কোনো বদলোক থেকে থাকে তখন? এসব ভাবতে ভাবতেই তরির চোখ লেগে গেল। কলিং বেলের শব্দে তরির ঘুম ভেঙে গেল। ধরফরিয়ে সোফা হতে বসে সে আশেপাশে নজর ফেলে বুঝলো সোফাতেই ঘুমিয়ে পড়েছিল সে। দেয়াল ঘড়ির দিকে তাকালো, আধা ঘন্টার মতো ঘুমিয়েছে সে। তরি এক পলক সিদাতের দিকে তাকিয়ে মাথার ওড়নাটা ভালো করে টেনে নিল। অতপর হাই তুলতে তুলতে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দূরবীন দিয়ে আগে দেখে নিল কে এসেছে। অপরিচিত মুখ। তরি ভেতর থেকেই বলল, কে? পর মুহূর্তে বাহির থেকে শোনালো, অনয়, দরকারে এসেছে। অয়ন নামটা শুনেই তরি বুঝে গেল সিদাত একেই খুঁজছিল। কিন্তু তরি সাহস পাচ্ছে না দরজা খোলার, এক ভুল বারবার করতে চাচ্ছে না। বাহির থেকে আশ্বস্ত কণ্ঠে অনয় বলল, দেখুন, ঘাবড়াবেন না। আমি জানি আমার বন্ধু আপনার বাসায়। আমি ওকে নিয়েই বেরিয়ে আসবো, আর বিরক্ত করব না। কথাবার্তায় ভদ্র মনে হলো অয়নকে। তাও তরি ঘরের ভেতর থেকে ফুলের ঝাড়ুটা নিয়ে আসলো। আগে থেকে সাবধান থাকা ভালো। দরজার পাশের দেয়ালে সেটা হেলিয়ে রেখে তটস্থ হয়ে দরজাটা খুলল। দরজা খুলতেই অনয় দেখতে পেল সদর দরজার কাছাকাছি মেঝেতে তার প্রিয় বন্ধু অচেতন হয়ে পড়ে আছে। নেশা করার গাল নাক লাল, চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো। অনয় ভারী অবাক হলো। সিদাতকে কেউ মনে হয় ছুঁয়েও দেখেনি, অন্তত ভদ্রতার খাতিরে মেঝে থেকে উঠায়নি, যেন সে কোনো তুচ্ছ বস্তু, অবহেলার পাত্র। এ নিয়ে অবশ্য তরির কোনো রকম মাথা ব্যথা নেই। আপনার দেখা শেষ হলে দ্রুত ওনাকে নিয়ে বের হন। অনয় অপ্রস্তুত হয়ে তাকালো তরির দিকে, কয়েকবার পলক ফেলে হালকা গলা খাকারি দিল। অতপর সময় বিলম্ব না করে ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। অনয় ভেতরে এসে সিদাতকে ধরে উঠে বসালো। অতপর সিদাতের এক হাত অনয়ের কাঁধে নিয়ে ধীরে ধীরে দাঁড় করালো। তারপর ধীরে সুস্থে বেরিয়ে গেল। অনয় যেতে যেতে সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, ধন্যবাদ সিদাতের বিপদের সময়ে তাকে আশ্রয় দেওয়ার জন্য।
তরি অনয়ের কোনো কথার জবাব না দিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিল। আর অনয় হতভম্ব হয়ে চেয়ে রইল। অনয় তো ধন্যবাদ দিল, ধন্যবাদের উত্তরে এভাবে মুখের উপর দরজা বন্ধ করে দিল। অদ্ভুত মেয়ে তো। অনয় কোনো রকমের টেনে টুনে সিদ্ধার্থকে তার ফ্ল্যাটে নিয়ে গেল। তরি দরজা লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এক রাতে কত কিছু ঘটে গেল। তরি ঘাড় বাঁকিয়ে ঝাড়ুটার দিকে তাকালো, অতঃপর ফোঁস করে নিঃশ্বাস ফেলে ঝাড়ুটা নিয়ে সঠিক জায়গায় রেখে রুমে এলো। রুমে এসে দেখলো সাবিয়া জায়নামাজেই শুয়ে ঘুমাচ্ছে। তরি সাবিয়ার কাছে গিয়ে তাকে হালকা ধাক্কিয়ে ডাকলো। সাবিয়া ঘুম জড়ানো কণ্ঠে হুম করতে করতে কোনো রকম উঠে বসলো। তরি শীতল গলায় বলল, বিছানায় গিয়ে ঘুমা, বিপদ কেটে গেছে। বিপদের কথা শুনে সাবিয়ার ঘুমন্ত মস্তিষ্ক জেগে ওঠে। একে একে সব ঘটনা তার মস্তিষ্কে নাড়া দিল। সঙ্গে সঙ্গে সাবিয়ার তন্দ্রাভাব কেটে গেল। ঘুমে আড়ষ্ট হওয়া চোখ জোড়ায় মুহূর্তেই ভয় জড়ো হয়েছে। তরি সেই ভীত চোখে চেয়ে আশ্বাস দিয়ে বলল, আর ভয় নেই, সব ঠান্ডা হয়ে গিয়েছে। মাতালটাকে তার বন্ধু অনয় এসে নিয়ে গেছে। গলায় আটকে থাকা নিঃশ্বাসটাকে সাবিয়া স্বস্তির সাথে ত্যাগ করলো। অতঃপর মিনমিন করে যাক আলহামদুলিল্লাহ বলে জায়নামাজ তুলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তরিও হাই তুলে জানালার পর্দা টেনে দিয়ে বোনের পাশে শুয়ে পড়ল। শুয়ে পড়তেই চোখ জুড়ে ঘুম নেমে আসলো। কলিং বেলের শব্দে তরির ঘুম ভেঙে গেল। কাঁচা ঘুম ভেঙে যায় চোখ জোড়া বন্ধ অবস্থাতেই কপাল কুঁচকে গেল তার। পিটপিট করে চোখ মেলল। জানালার দিকে তাকাতেই দেখলো ধরণী ধীরে ধীরে আলোকিত হচ্ছে। নিভু নিভু আলো। সাবিয়া বেঘরে ঘুমাচ্ছে পাশে। ফজরের সময় দুজন উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়েছে। তবে বেশিক্ষণ হয়নি। তরির ঘুম কিছুটা পাতলা, এজন্য কলিং বেলের শব্দটা তাকে এসেই বিরক্ত করলো। আবারও কলিং বেজের তীক্ষ্ণ শব্দ কানে আসে। তরি আবার চোখ বুজে এবার উঠে বসে। চোখ বুঝেই বালিশের পাশে হাতড়ে ওড়নাটা হাতে নিল। অতঃপর সেটা গায়ে জড়াতে জড়াতে বিছানা ছেড়ে নামলো। অতঃপর রুম থেকে বেরিয়ে সদর দরজার কাছে গেল। সদর দরজা খুলে দেখলো কেউ নেই। বিরক্তিতে তরির ঘুম উড়ে গেল। এই অসময়ে এমন ফাইজলামির মানে কি? দিল তো ঘুমটা ভেঙে। নিশ্চয়ই উপরতলার বাচ্চা ছেলেটার কাজ। এই বদ ছেলেটা আগেও বেশ কয়েকবার এই অকাজ করেছে। অন্যের ঘরের কলিং বেল বাজিয়ে এরা কীরকম পৈশাচিক আনন্দ পায়। তরি দরজা বন্ধ করে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। দেখলো এক বাচ্চা ছেলে হাতে প্লাস্টিকের রেহাল দুলতে দুলতে মসজিদের দিকে যাচ্ছে। গায়ে সাদামাটা টি শার্ট প্যান্ট, মাথায় টুপি। বাচ্চাটা কি মনে করে তরিদের বাসার জানালাটার দিকে তাকালো। যেহেতু থাই গ্লাসটা লাগানো সেহেতু বাচ্চাটি তরিকে দেখতে পেল না। জানালার দিকে তাকিয়ে ছেলেটি মুখ চেপে হাসলো। অতঃপর আবার দুলতে দুলতে চলে গেল। তরি অবাক হয়ে চেয়ে রইল বাচ্চা ছেলেটার যাওয়ার পানে। এর মানে তরির ধারণা ঠিকই ছিল। তরি সোফায় গিয়ে শটান মেরে বসে রইল। কিছুতেই ঘুম আসছে না তার। ঘুম পুরোপুরি কেটে গেছে। তরি এক ধ্যানে কতক্ষণ বসে থেকে সোফায় হেলান দিয়ে বসলো। লম্বা লম্বা নিঃশ্বাস ফেললো। এক ধ্যানে কিছুক্ষণ সিলিংয়ের দিকে তাকিয়ে হঠাৎ উঠে দাঁড়ালো। এভাবে শুয়ে বসে থেকে কাজ হবে না। এজন্য তরি আগে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর গিয়ে রান্নাঘরে ঢুকলো। ফুপি কখন আসবে সেটা বলা যাচ্ছে না। ইতিমধ্যে ভোর 6টা বেজে গিয়েছে। তরি নাস্তা বানালো ভালো হবে, এজন্য ধীরে সুস্থে নাস্তা বানানো শুরু করলো। সাবিয়া তখনও ঘুমাচ্ছে। নাস্তা বানাতে বানাতে 8টা বেজে গেল। তখন আবার কলিং বেল বেজে ওঠে। তরি হাতের কাজ রেখে মাথায় ওড়না টানতে টানতে দ্রুত সদর দরজার দিকে ছুটলো। দরজা খোলার আগে দূরবীনে দেখে নিল কে এসেছে। ফুপি। তরি চটজলদি দরজা খুলল। তরিকে দেখতেই ফুপি ক্লান্তি মাখা হাসি উপহার দিল। তরি সালাম দিয়ে বলল, অবশেষে এসেছো। ফুপি ভেতরে প্রবেশ করতে করতে বলল, হ্যাঁ রে মা, দুঃখিত বেশি দেরি করে ফেলেছি, কোনো সমস্যা হয়নি তো? ফুপির কথা শুনে তরির মুখ ফসকে বেরিয়ে আসতে নিয়েছিল গতরাতের ঘটনা। কিন্তু তরি নিজেকে সংযত করে নীরব রইল। গতরাতের ঘটনা বলার মতো না। তরি মৃদুস্বরে বলল, কোনো সমস্যা হয়নি।
ফুপি বোরকা খুলতে খুলতে ভেতরে চলে গেল। তরি দরজা লাগাতে নিবে অমনি বাহির থেকে বাড়িওয়ালার চেঁচামেচির শব্দ শুনল। গলার স্বরে নিচে নেমে আসছে। তরিদের ফ্ল্যাট দোতলায়, এজন্য শুনতে অসুবিধা হলো না। কিন্তু এই সকাল সকাল আবার কাকে বকাবকি করছে কে জানে। তরির এত দিকে মনোযোগ না দিয়ে দরজা লাগিয়ে দিল। ফুপি কিছুক্ষণের মধ্যে হাত মুখ ধুয়ে এলো রান্নাঘরে। এসে দেখলো নাস্তা বানানো প্রায় শেষ। ফুপি তা দেখে মুখ ভার করে বলল। তুই কেন কষ্ট করে বানাতে গেলি মা? তরি আলতো হেসে বলল, ঘুম খুব ভোরেই ভেঙে গিয়েছিল। অবসর সময় কি করব, এই জন্য ভাবলাম নাস্তাটাই বানিয়ে ফেলি। ফেরার পর তুমি এমনিতেই ক্লান্ত থাকবে, এজন্য ইচ্ছে করেনি তোমাকে খাটাতে। ফুপি মুগ্ধ হলো ভাইজির কথায়। মেয়েটার প্রতি একটু বেশি সন্তুষ্টি অনুভব হয় তার। চেহারা জুড়ে যেমন মায়া, তেমনি তার কথাতেও মায়া মায়া ভাব। ফুপির মাঝে মধ্যে খুব আফসোস হয় এই ভেবে, তরিকে তার ছেলের বউ করতে পারবে না। তার ছেলে যে খুব ছোট, সাবিয়ার সমান, ক্লাস 10-এ পড়ে। অথচ তরিকে দেখলে বড় ছেলের আকাঙ্ক্ষা মনে এসে ভিড় করে। তার প্রথম বাচ্চাটা জন্মের পরপর মূর্ছা না গেলে আজ তার বউ তরি থাকতো। ফুপি চাপা দীর্ঘশ্বাস ফেলল। ভাগ্যকে মেনে না নিয়ে উপায় নেই। তরি রাতে রাতে বলল। নিচে বাড়িওয়ালা কার উপর চেঁচামেচি করছিল ফুপি? ফুপির ধ্যান ভাঙে, বলল, এই তো পাশের ফ্ল্যাটের ছেলেটার ওপর রাতে নাকি কি ঝামেলা হয়েছিল, অনেক শব্দ করেছিল, এজন্য বাড়িওয়ালা ভীষণ ক্ষিপ্ত। তুই কোনো হদিশ পেয়েছিস নাকি? তরি ভাজি নাড়তে গিয়ে হঠাৎ খুন্তিটা থমকে যায়। পর মুহূর্তে নিজেকে সামলে মৃদু গলায় বলল, না, পাইনি। ফুপি সেদিকে আর ধ্যান দিল না। সে চলে গেল সাবিয়াকে ডাকতে। বেলা হয়ে গেছে, মাদ্রাসাতেও যেতে হবে। বাড়িওয়ালার হাতে বেশ কিছু টাকা গুঁজে দিয়ে নিজের ফ্ল্যাটে আসলো অয়ন। নয়তো তার মুখ থামানো মুশকিল হয়ে পড়েছিল। এমনিতেই ব্যাচেলার মানুষ, সহজে কেউ ব্যাচেলার ভাড়া দিতে চায় না। ফ্ল্যাটে ফিরে দেখলো সিদাত সোফায় পা তুলে আপেল আর পেপসি খাচ্ছে। টিভিতে তার গভীর মনোযোগ। অনয় চোখ বড় বড় করে সিদাতের দিকে চেয়ে বলল। ঘুম থেকে উঠেই আমাকে ফকির করতে উঠে পড়ে লেগেছিস? সিদাত ঘাড় বাঁকিয়ে অনয়ের দিকে সরু চোখে চেয়ে তাকে দেখিয়ে পেপসিতে চুমুক দিল। অনয় চোখে মুখে রাগী ভাব আনার চেষ্টা করে বলল, সামান্য মায়া দেওয়া নেই আমার উপর? তোর জন্য সারা রাত স্ট্রাগল করলাম, এখন বকুনি খেয়ে এলাম, আর তুই মাতাল হয়ে শুধু ঘুমাচ্ছিস। সিদাত হাই তুলতে তুলতে বলল, আমি ইচ্ছাকৃত এগুলো গিলিনি। এক পাবলিক ফিগারে গতকাল পার্টি ছিল, আমি পার্টিতে গিয়েছিলাম। ওখানে কোন শালা আমার ড্রিঙ্কে গোলমাল করেছে কে জানে। জানলে তো এই জীবনেও এসব পার্টি ধার দিতাম না। অয়ন চট করে সিদাতের কাছে এসে বলল, ভ্রুদয় কুঁচকে বলল। আর যে সিদ্ধার্থ আজকাল পার্টিতেও যাচ্ছে নাকি? সিদাত টিভির দিকে দৃষ্টি স্থির করে বলল। হেল্পলেস ছিলাম। অনয় সেসব বাদ দিয়ে মুখটাতে অস্বাভাবিক সিরিয়াস করে বলল। ড্রিঙ্ক করার পর তোর সাথে কি কি হয়েছে সব আমাকে বল। সিদাত কিছুক্ষণ চুপ থেকে বলল। ড্রিঙ্ক করার পরপরই বাবার কল এসেছিল, বলল দ্রুত বাড়ি ফিরতে। আমি তাই সময় বিলম্ব না করে পার্টি থেকে বেরিয়ে গিয়েছিলাম। বের হওয়ার পর পার্কিং লট পর্যন্ত যাওয়া অবধি মনে হলো কেউ আমার পিছু নিচ্ছে। আমি সেদিকে ফোকাস করতে পারছিলাম না, কারণ আমার পা জোড়া খুব টলমল করছিল, মাথাটাও বার হয়ে আসছিল। তাই কোনো রকমে বাইক নিয়ে বেরিয়ে আসি। দুর্বল অনুভূতিটা বেশি হচ্ছিল, এই জন্য তোকে ব্যাপারটা আগে জানাই যে আমার কেউ পিছু নিচ্ছে। এরপর বাড়ি যাওয়ার সিদ্ধান্ত বদলে কোনো রকমে তোর কাছে এসে পৌঁছাই। পরে আর কিছু মনে নেই। অনয় গালে হাত দিয়ে সিদাতের দিকে চেয়ে বলল। আমার কাছে নয়, ভুলবশত একজন মেয়ের কাছে পৌঁছে গিয়েছিস। সিদাত যেন আকাশ থেকে পড়ল এমন ভাব। ভ্রু কুঁচকে অস্ফুট স্বরে বলল। হোয়াট? তোর বাসায় মেয়ে কোথা থেকে এলো? আর ইউ কিডিং উইথ মি? অয়ন নাক কুঁচকে বলল। জি না, আপনি আমার ফ্ল্যাটে না এসে পাশের ফ্ল্যাটে আদামর হয়ে পড়েছিলেন, সেখানে একটা মেয়ে ছিল। সিদাত হতভম্ব বিমূঢ়। নিজের কানকে সে বিশ্বাস করতে পারছে না। এত রাতে কোনো মেয়ের ঘরে, অসম্ভব। সিদাত বিব্রত হয়ে বলল। আমার দ্বারা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বন্ধু? না, তুই তো দরজার কাছে পড়েছিলি অবহেলিত পাত্রের মতো, মেয়েরা তোকে ছুঁয়েও দেখেনি মনে হয়। হা হা, সো ফানি। বলেই অনয় হাসতে লাগলো। সিদাতের ভ্রু কুঁচকে গেল। হালকা করে বলল। হোয়াট? অয়ন হাসতে হাসতে ইতিবাচক মাথা নাড়ায়। সিদাত অবিশ্বাস চোখে চেয়ে রইল অনয়ের দিকে। সিদাত মেঝেতে? অসম্ভব। অয়ন সিদাতের ঘোর কাটাতে অন্য প্রসঙ্গে বলল। আরে শোন না আগের কাহিনী।
তুই কল দেওয়ার পর পর আমি আঙ্কেলকে কল করে সব জানাই। আঙ্কেল তৎক্ষণাৎ লোক পাঠিয়ে আমার বাসার উদ্দেশ্যে, কিন্তু ততক্ষণে ওই লোকরা চলে আসে। হাতের কাছে যা পেয়েছি তা দিয়েই খুব পেয়েছি শালাদের। আমার এক সেট গ্লাস আর এক সেট কাচের প্লেট শেষ। দুটো থেকেই 2-3টা করে গ্লাস আর প্লেট ভেঙে গেছে। এরপর আঙ্কেলের পাঠানো লোক আসার পরপর শালারা কোনোরকম পালিয়ে যায়। সব শুনে সিদ্ধার্থ চাপা দীর্ঘশ্বাস ফেলে, অতঃপর বিদ্রুপ করে বলল, থাক বন্ধু, কাঁদে না। নতুন একটা ডিনার সেট কিনে দেবো না, ওটা তোমার বিয়ের অগ্রিম উপহার। অনয় ঠাস করে সিদ্ধার্থের পিঠে এক ঘা বসিয়ে দিয়ে কর্কশ কণ্ঠে বলল, তোর টাকার ধারধারি না, যা সর। নিজের জীবন বাজি রাখলাম আর সে আমার বিয়ে চিন্তা করে। কোনো কৃতজ্ঞতা বোধ নেই। তোর মতো বন্ধু আমার লাগবে না। সিদ্ধার্থ আলতো হাসলো, আবার বলল, দুটো ফুলদানিও দেখলাম ভেঙে পড়ে আছে, ওটাও পরিশোধ করে দেবো। অনয় গরম চোখে তাকালো। সিদ্ধার্থ কোনো রকমে হাসি থামিয়ে আবারও পেপসিতে চুমুক দিল। 2 ঢোক খেতে না খেতেই অনয় সেটা জোর করে কেড়ে নিল। জাল ফরস্বরূপ সিদ্ধার্থের গলাসহ সাদা শার্টে ভিজে গেল। সিদ্ধার্থ তার শার্টের দিকে চেয়ে অস্ফুট স্বরে বলল। শিট। অনয় শার্টের দিকে চেয়ে বোকা হাসলো, হাসি বজায় রেখে বলল, আমার একটা সাদা শার্ট আছে, ওটা তোরে দিয়ে দিব না। এরপর হিসাব বরাবর। বিশাল এক বাগানের মাঝে বড় দুটো ছাতা বাঁধা, ছাতার নিচে বেতের সোফা সেট, মাঝে ছোটোখাটো বেতের টি টেবিল। ছাতার ছায়ায় সাইদ সাহেব সহ আরও 2 জন বসে আছে মুখোমুখি, একজন থানার ওসি এবং আরেকজন ওসি সাহেবের সহকারী। তারা দুজনই মুখখানা ছোট করে বসে আছে। সাইদ সাহেব অত্যন্ত ক্ষিপ্ত, রাগে এক প্রকার ফুঁসছে সে। বাকি 2 জন অপেক্ষায় আছে সাইদ সাহেবের কঠিন ধমক শোনার জন্য। অবশেষে সেই অপ্রিয় অপেক্ষার অবসান হলো। চেঁচিয়ে উঠে দাঁড়ালো সাইদ সাহেব। আমার ছোট ছেলের উপর হামলা করলো কে বা কারাই করলো সেটা আপনারা ধরতে পারছেন না, তাহলে আপনাদের এই উচ্চ পদ দিয়ে কি করব? মরি খাবো আমি? আপনারা সাধারণ জনগণ নাকি উচ্চপদস্থ আইনজীবী? আমি সেটাই বুঝতে পারছি না। ওসি কিছুটা বিব্রত হয়ে বলল, আমরা তো বলিনি যারা সিদ্ধার্থের ওপর হামলা করেছে তাদের চিনতে পারেনি। অবশ্যই চিনেছি, তারা ছিল আপনার বিরোধী দলের লোক, কিন্তু সঠিক প্রমাণ না থাকায় আমরা কিছুই করতে পারছি না। মাথা অত্যন্ত গরম হয়ে গেল সাইদ সাহেবের। মাথাটা ভন ভন চিনচিন করছে, কান দিয়ে যেন গরম বেরোচ্ছে তার। হাত দুটো মুষ্টিবদ্ধ করে চুপসে গেল। মুখ খুললে গরম কথা বেরোবে, যা সাইদ সাহেব চাচ্ছে না। ওসি আড়ষ্ট হয়ে বলল, আমার মনে হয় আপনার বড় ছেলে সাহেব রাজনীতিতে যুক্ত হওয়ার কারণে ওরা হঠাৎ এরকম হামলা করেছে। হয়তোবা এই হামলা সাহেবকে রাজনীতির পথ থেকে সরানোর কোনো বার্তা ছিল। সাবিয়াকে মাদ্রাসায় দিয়ে আসে তরি। বেশ কিছুদিন বাসায় থাকবে বলেই সিদ্ধান্ত নিয়েছে সে, নয়তো ফুপিকে একা বাসায় রাখতেও তার মন মানে না। তরি এবার অনার্স 3য় বর্ষে পড়ছে। বাংলা বিভাগে সিঁড়ি বেয়ে উঠছিল, অমনি পেছন থেকে কেউ বলে ওঠে, এই যে নিকা প্রাণী, গতকাল কি তুমি আমাকে হামলার হাত থেকে বাঁচিয়েছিলে? তরি হঠাৎ থমকে যায়, পিছে ফিরে এক পলক তাকায় সিদ্ধার্থের দিকে। সিদ্ধার্থ নীরবে চেয়ে রইল সেই চোখ জোড়ার দিকে। কাজলে আঁকা অদ্ভুত সুন্দর চোখ জোড়া, মায়াবী, অনবদ্য। এই চোখ জোড়ার উপমা দিতে আপাতত সে ব্যর্থ। সিদ্ধার্থ নিজের অজান্তেই সেই চোখের গভীরে প্রবেশ করতে চাইল যেন, তবে সেই সুযোগ আর হয়ে ওঠে না। সিদ্ধার্থকে অগ্রাহ্য করে তরি হনহনিয়ে সিঁড়ি বেয়ে উঠে যায়। ঠিক অনয়ের পাশের ফ্ল্যাটে গিয়েই দাঁড়ায়। সিদ্ধার্থ উত্তর পেয়ে গেছে। অধর বাঁকিয়ে হাসলো সিদ্ধার্থ। হয়তোবা মেয়েটি স্বল্পভাষী অথবা অন্য স্বভাবের, তবে সিদ্ধার্থের ভীষণ ভালো লাগলো। আজ মনে হলো ওই মেয়েটাকে দেখেছি। অনয় চিংগাম চিবুতে চিবুতে সিদ্ধার্থের দিকে চাইলো। সিদ্ধার্থ তখন মাথা নিচু করে ফোন কল করছে। অনয় ভ্রু কিছুটা কুঁচকে বলল, কোন মেয়ে? যার বিবরণ সকালে দিলি, তবে নিকা পড়া ছিল। অনয় হাসতে শুরু করে সিদ্ধার্থের কথা শুনে বলল, ভুলেও ওদিকে নজর দিস না বন্ধু, জীবন ছারকার হয়ে যাবে। একদম সন্ন্যাসী বানিয়ে ছাড়বে তোকে। সিদ্ধার্থ এবার ফোন রেখে ভ্রু কুঁচকে তাকালো অনয়ের দিকে। অনয় তখনও হাসছে। সিদ্ধার্থ থমথমে সুরে বলল, মানে কি? মনে হচ্ছে ওটা পুরো হুজুর ফ্যামিলি। ওই মেয়ের বাপ কোনো এক মাদ্রাসার শিক্ষক মনে হয়, এখন উমরাহ করতে গেছে। মেয়ে দুটো সারাক্ষণ পর্দার আড়ালে থাকে। তুই পুরো জীবন সাধনা করলেও মনে হয় না এই মেয়ের মুখ দেখতে পারবি। তাতে আমার কি?
আমি এসব জানতে চেয়েছি নাকি? পর্দা করছে প্র্যাকটিসিং মুসলিম। আই রেসপেক্ট হার। তুই এভাবে বলছিস যেন আমি সত্যি সত্যি প্রেমে পড়েছি। প্রেম তো আর সময় দেখে না, সে যে কোনোভাবেই হোক মানুষকে তার ফাঁদে ফেলে। তুই বন্ধু, তুই সাবধান হ। মনে রাখিস, এই প্রেমের বাস আমিও একসময় খেয়ে এসেছি। এই বাস মারাত্মক শক্ত। ব্যথা বোলাতে কারো বছরখানেক তো কারো পুরো জীবন লেগে যায়। সিদ্ধার্থ অনয়ের মাথায় গাঁটটা দিয়ে বলে, ভুল মানুষের প্রেমে পড়লে এই অবস্থা হবেই। পার্টনার আবেগের বসে চুজ না করে বিবেক দিয়ে চুজ করতে হয়। এখন থাক, আমি অফিস যাচ্ছি। বলেই সিদ্ধার্থ চলে যাচ্ছিল। হঠাৎ থেমে পিছু ফিরে অনয়ের উদ্দেশ্যে বলল, আমি ওই মেয়ের প্রেমে পড়বো না রে অনয়, দেখে নিস। অনয় তখন মুখ বাঁকিয়ে বলে, কিন্তু আমার মন বলছে তুই পারবি। মন তো আর সব সময়ের জন্য খাঁচায় বন্দি থাকে না, একদিন না একদিন সে মুক্ত হয়। এখন হয়তো তোরটার মুক্ত হওয়ার সময় হয়ে এসেছে। সিদ্ধার্থ গরম চোখে চাইল অনয়ের দিকে। অনয় চোখ জোড়ায় দুষ্টুমি ফুটিয়ে চোখ টিপ দিল। সিদ্ধার্থ অনয়ের থেকে চোখ সরিয়ে গ্যারেজের ছেলেটাকে বলল, ভাই কত টাকা? গতকাল রাতে তাড়াহুড়া করায় বাইকের বেশ কিছু ক্ষতি হয়েছে। টায়ারটাও লিক, যেন কেউ ইচ্ছাকৃত করে রেখেছে। এজন্য আশেপাশের এক গ্যারেজে এনে বাইকটাকে আবার রিকভার করলো। সাদাতের বড্ড শখের বাইক। এই বাইকের জন্য তার মন যে কত কাঁদত, কিন্তু সিদ্ধার্থ কখনো বাবার কাছে চাইতে পারেনি। জড়তা কাজ করত। বাবা মায়ের বাধ্য ছেলে সে। বাবার মুখের উপর কখনো কিছু বলেনি। বাবাও তাকে ভীষণ ভালোবাসে, কিন্তু কোথাও না কোথাও ভয় আড়ষ্ট কাজ করে। সেটা একমাত্র বাবার জন্যই। বাবা যেমন ভালোবাসার, তেমনি হালকা পাতলা ভয়েরও। সিদ্ধার্থ বেশ কয়েকবার ফোন দেখলো। বাবাকে কল দিতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে, বাবা, আমি একদম সুস্থ আছি, এখন অফিসে যাচ্ছি। আমার শো শুনবে তো? তুমি ফ্রি থাকলে শুনে নিও তো বাবা, যদি কোথাও ভুল হয় ধরিয়ে দিও। সিদ্ধার্থ ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে মোবাইল পকেটে পুরল। আজ সারাদিন বাড়ি যাওয়া হয়নি। অনয়ের সাথেই ছিল। বাবাকে না সিদ্ধার্থ ফোন করেছে, আর না বাবা সিদ্ধার্থকে। এক অদৃশ্য দেয়াল দুজনের মাঝে সবসময় গলার কাটার মতো আটকে আছে। তবে সিদ্ধার্থ নিশ্চিত তার প্রতিটি মুহূর্তের খবর কোনো না কোনো উপায়ে বাবার কাছে ঠিক পৌঁছাচ্ছে। নয়তো বাবা তো একবার হলো কল দিত। এসব আকাশ পাতাল চিন্তা করতে করতে সিদ্ধার্থ বাইকে উঠে বসলো। তখনই ফোনটা বেজে ওঠে। সিদ্ধার্থ সবে ফোনটা পকেটে পুরতে নিচ্ছিল। স্ক্রিন দিকে তাকাতেই সিদ্ধার্থের চোখ জোড়া চিকচিক করে উঠল। চটজলদি কল রিসিভ করে ফোন কানে ধরল। মৃদু কণ্ঠে বাবাকে সালাম দিলে সাইদ সাহেব সালামের উত্তর নিল। অতঃপর খুব শান্ত শীতল গলায় বলল, অফিস থেকে তাড়াতাড়ি এসো, একসাথে ডিনার করবো আব্বু, আমি অপেক্ষা করছি। তৃপ্তি ভালো লাগায় সিদ্ধার্থের মন প্রাণ শীতল পানির ন্যায় হয়ে গেল। সিদ্ধার্থ কোনো রকমে আওড়ালো, আচ্ছা বাবা। শুধুমাত্র এইটুকু কথোপকথন, তাও এই অল্প স্বল্পতে কত শত অনুভূতি, শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা মিশে আছে। অফিস পৌঁছাতেই সিদ্ধার্থের আরেকটা কল এলো। কলটি ছিল সাইফের, সিদ্ধার্থের বড় ভাই। সিদ্ধার্থ কল রিসিভ করতেই সাইফ ব্যস্ত সুরে বলল, ভাই আমার, তুই ঠিক আছিস তো? তোর লাগেনি তো? কোথায় আছিস? সিদ্ধার্থ চারপাশে এক নজর চেয়ে বলল, অফিসে। আর আমি একদম ঠিক আছি ভাইয়া, চিন্তা করো না। চিন্তার কি শেষ আছে রে? রাজনীতি ঢুকে মনে হচ্ছে সারা গায়ে বিষ নিয়ে চলাফেরা করছে। একদম দম বন্ধ করার অবস্থা। আমার নাকি বাবা আমার এখনই বিয়ে দেবে, কোনো মানে হয়? একসঙ্গে সব বলে সাইফ থামল। সিদ্ধার্থ সব মনোযোগ দিয়ে শুনে হেসে দিল। হাসি বজায় রেখে বলল, রাজনীতি তুমি নিজে পছন্দ করেছো, তাই বিষ বহন করতেই হবে। আর রইলো বিয়ের কথা, দ্রুত বিয়েটা করো তো, তোমার কারণে আমার সিরিয়াল আসছে না। ওপাশ থেকে সাইফ অবাক সুরে বলল, নিজের সাথে আমাকে বলির পাঠা বানাবে? সেই সিদ্ধার্থ, তোকে ভালোবাসার এই ফল দিলি? নাটক কম করে বলো, বিয়ে কেন করতে চাচ্ছ না? কোনো পছন্দ আছে নাকি? ছিল তো স্কুল জীবনে, এরপর মন মতো পাই না, এর জন্য একটু ঘাবড়ে আছি। বাবা আবার কোন খালাকে আমার বউ করিয়ে আনে? কোনো খালা আনবে না, বাবার পছন্দে বিশ্বাস রাখো। আর হ্যাঁ, আমার শ্বশুর হতে আর মতো কিছুক্ষণ বাকি, বাসায় গিয়ে কথা হবে। হ্যাঁ, তা তো বাবার কানে ব্লুটুথ দেখেই বুঝলাম শো শুরু হতে যাচ্ছে, সেভাবে ঘটা করে বসেছ।
সাইদ সাহেব ছোট ছেলের কোনো শো মিস দেননি। অসম্ভব কাজের চাপেও এক কানে ব্লুটুথ থাকবেই। ছেলের বচনভঙ্গি, পটু কথা শুনলে তার ভেতরের ক্ষতটা মিলিয়ে যায়। চোখ বুজে অনুভব করে সে ছেলেকে। ছেলে ভালোবাসে যা করে সাইদ সাহেব তা ভালোবেসে উপভোগ করে। কি সুন্দর অমায়িক বাবা ছেলের সম্পর্ক। নীরবে অপ্রকাশ্য তাদের ভালোবাসা প্রকাশ হয়। সবসময় তো মেয়ে বাবার ভালো সম্পর্কেই দেখা যায়। বাবা ছেলের ভালোবাসা কজনই বা দেখে এবং প্রশংসা করে। সাইফের কথায় সিদ্ধার্থ আত্মতৃপ্তি, অনুপ্রেরণা, মনোবল পেল। এক চিলতে হাসি ফুটে ওঠে অধর জোড়ার কোণে। অনুভূতি কিভাবে ব্যক্ত করতে হয় তা সিদ্ধার্থের জানা নেই। তবে সে ব্যক্ত নয়, অব্যক্ততে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ভাইয়ের থেকে বিদায় নিয়ে সিদ্ধার্থ ফোঁস করে নিঃশ্বাস ফেলে শোয়ের প্রস্তুতি নিতে চলে গেল। সাইদ সাহেব হাতে ফাইল নিয়ে সেগুলো পর্যবেক্ষণ করতে ব্যস্ত। কানে তার ছেলের পটু কথা বাজছে। ছেলে তার শোতে ব্যস্ত, আর সাইদ সাহেব ব্যস্ত তা উপভোগ করতে। কাজ তো বাহানা মাত্র। এমন সময় হাতে চায়ের কাপ নিয়ে এলো ফিরোজা খাতুন। সাইদ সাহেব তাকে লক্ষ্য করেনি। তিনি সাইদ সাহেবের সামনে চা রাখতেই সাইদ সাহেবের বিরক্তিতে কপাল কুঁচকে গেল। তাও তিনি একবারের জন্য ফিরোজা খাতুনের দিকে তাকালো না। ফিরোজা এতে তপ্ত শ্বাস ফেলল। এগুলো এখন অভ্যাসে পরিণত হয়েছে। অনুভূতিগুলো সে কবেই মাটি চাপা দিয়েছে সে। কিছু না বলেই ফিরোজা খাতুন চলে যেতেন, কিন্তু তার মনটা অশান্ত, উসখুস করছে। কিছু একটা প্রশ্ন করার জন্য অস্থির হলেও তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। অনেকটা সংশয়, তাও নিজেকে দমিয়ে রাখতে না পেরে ফিরোজা খাতুন নিচু গলায় বলল, শুনছেন? শুনলাম সিদ্ধার্থ বাবার উপর হামলা হয়েছে। ও ঠিক আছে তো? সে বাড়ি আসেনি কেন? ফিরোজা খাতুনের কণ্ঠস্বর যেন সাইদ সাহেবের সর্বাঙ্গ জ্বালিয়ে তুলল। তাও নিজেকে সংযত করে বলল, ভালো আছে, অফিস শেষে ফিরবি। আপনি রান্না বান্না করতে চাইলে করতে পারেন। ফিরোজা আহত নজরে চাইল সাইদ সাহেবের দিকে। তার কথায় কেমন তুচ্ছ তাচ্ছিল্য ভাব। ফিরোজা খাতুন আর কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেল। যেতে যেতে ঠিকই দুফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল। সাইদ সাহেবের ব্যবহার আজও বদলান না। সে এখনও তার প্রথম স্ত্রীতে মত্ত। এ নিয়ে তো ফিরোজার কোনো অভিযোগ নেই। সে তো একটু সম্মান, ভালো মনোযোগ চায়। আর কিছু তো জীবনে চায়নি। সন্তানের জায়গায় সিদ্ধার্থ সাইফকে বসিয়েছে, তাদের মায়ের মমতা দিচ্ছে। তাও তার কিসের কমতি? সে সাইদ সাহেবের প্রথম স্ত্রী নয় বলে? নিকা প্রাণী। অস্ফুট স্বরে আওড়ালো সাবিয়া। সাবিয়ার চোখ মুখ জুড়ে অস্বাভাবিক বিস্ময়, যেন সে বিশ্বাসই করতে পারছে না। তরি তখন অ্যাসাইনমেন্ট করতে ব্যস্ত। সাবিয়ার জবাবে শুধু অল্প স্বল্প বলল। সাবিয়া তার পড়া ছেড়ে উঠে এসে তরির সম্মুখে বসলো। অতঃপর বলল, ওই ভাইয়াটা তোমাকে এই নামে ডাকলো কেন আপু? আমার কাছে তো বড্ড অস্বাভাবিক লাগছে। কেমন অদ্ভুত নাম। এই নামগুলো তো মানুষ তাদের প্রিয়জনকে সম্বোধন করে। তবে কি? তরি চোখ রাঙিয়ে চাইল সাবিয়ার দিকে। সাবিয়া এতে অপ্রস্তুত হয়, মিনমিনিয়ে বলল, ভুল বুঝো না আপু, আমি তো এমনি এমনি বলেছি। এবারই শেষ। আর যেন এসব না শুনি সাবিয়া। যা হয়েছে বলেছি, পরবর্তীতে এসব মুখেও আনবি না। সাবিয়া মুখটা ফ্যাকাশে করে মাথা নাড়ালো। অতঃপর আবার বিছানা ছেড়ে চেয়ারে গিয়ে বসলো। তরির অ্যাসাইনমেন্ট করতে গিয়ে সেই মুহূর্তের কথা মনে করলো, সঙ্গে সঙ্গে মাথা থেকে ঝেড়ে ফেললো। কিছুক্ষণের মধ্যেই ফুপি আসলেন হাতে মোবাইল নিয়ে। মোবাইল থেকে চেনা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসছে। সাবিয়া এবং তরি চটজলদি মাথায় ওড়না জড়ালো। ফুপি মুখে টানা হাসি দিয়ে বলল, নেন ভাইজান, আপনার মায়েদের সাথে কথা বলেন। সাবিয়া পড়া ছেড়ে তরির পাশে গিয়ে বসলো। তরি হাতে মোবাইল নিতেই দু বোন একসাথে সালাম দিয়ে উঠল। ফোনের ওপাশ থেকে আকবর সাহেব সালামের উত্তর নিয়ে কুশল বিনিময় করলেন মেয়েদের সাথে। তরি বলল, নবীর দেশে গিয়ে আপনাকে বড্ড স্নিগ্ধ লাগছে আব্বা। আকবর সাহেবের অধরে তৃপ্তির হাসি ফুটল। চোখে জল জল ভাব ফুটিয়ে বলল, তাই নাকি মা? আমি বড়ই ভাগ্য নিয়ে জন্মিয়েছি যে আমার আল্লাহর ঘর আমি ছুঁতে পেরেছি, পবিত্র বাতাসে নিঃশ্বাস নিয়েছি। এ আমার জীবনের সেরা প্রাপ্তি। তা তোমরা বলো, কেমন আছো? কোনো সমস্যা হচ্ছে না তো? তরি অধরে হাসি ফুটিয়ে বলল, না আব্বা, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি।
কোনো সমস্যা হচ্ছে না। ফুপি তো সবসময় আছেনই। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর বর্ষায় তোমাদের রেখে এসেছি। তিনি রক্ষা করার মালিক। সাবিয়া পাশ থেকে বলল। আম্মা কোথায় আব্বা? আকবর সাহেব বললেন। একটু ওয়াশরুমে গিয়েছে, ওই দেখো ফিরেছে। এরপর মায়ের সাথেও কতক্ষণ গল্প করলো ওরা। এর মাঝে সৌদিতে এশারের আজান দিয়ে দিল, তাই আকবর সাহেব কল কেটে দিলেন। কল বিচ্ছিন্ন করার আগে বলেছেন শীঘ্রই ফিরবেন তারা। সিদাত বাড়ি ফিরে বাবার সাথেই খেলো। খাওয়া দাওয়া শেষ করে সিদাত নিজের রুমে না গিয়ে অন্য এক রুমে এলো। রুমটিতে হালকা আলো জ্বলছে, নিভু নিভু আলো। সিদাত বিছানার কোনায় এক ছায়ামূর্তি দেখল। সিদাত তার দিকে চেয়ে লাইট জ্বালালো। ছায়ামূর্তিটি আটকে উঠে পিছু ফিরেও চাইলো। সিদাত তাকে দেখে হালকা হাসলো। ফিরোজা খাতুন বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বিছানায় আরেকজনকে দেখা যাচ্ছে, সে শয্যাশায়ী। সিদাত শুকনো হাসি দিয়ে বলল। এভাবে আধারে না থেকে আলো জ্বালিয়েই তো মায়ের সাথে কথা বলতে পারেন ছোট মা। ফিরোজা খাতুন অপ্রস্তুত হলো। এক পলক সিদাতের মায়ের দিকে চেয়ে বলল। আমার আধারেই ভালো লাগে আব্বু, তুমি বসো, আমি যাচ্ছি। সিদাত এক পলক তার মায়ের দিকে চেয়ে বলল। মায়ের খাওয়া দাওয়া হয়েছে? ফিরোজা আলতো হেসে বলল। হ্যাঁ। সিদাত এবার ফিরোজা খাতুনের দিকে চেয়ে বলল। আপনি খেয়েছেন তো ছোট মা? সিদাতের এরূপ প্রশ্নে ফিরোজা খাতুন মাথা নিচু করে ফেলল, অর্থাৎ তিনি এখনো খাননি। সিদাত ফিরোজার কাছে এগিয়ে গিয়ে বলল। না খেয়ে রুমে যাবেন না ছোট মা, এটা আমার অনুরোধ। ফিরোজা খাতুন ঘাড় কাত করে বলল। তুমি যেমন বলবে। ফিরোজা চলে যেতে নিলে সিদাত পিছু ডাক দিল, বলল। আগামীকাল সাহেবের জন্য পাত্রী দেখতে যাবেন ছোট মা, সঙ্গে ফুপি এবং মামা যাচ্ছেন। আপনার যাওয়াটাও অসম্ভব জরুরি, তাই তৈরি হয়ে থাকবেন। ফিরোজা থমকে গেল, বড় বড় চোখে সিদাতের দিকে তাকালো, বিস্ময়ের সাথে বলল। আমি? সিদাত হাসলো, হেসে মায়ের দিকে তাকালো। মায়ের চোখ জোড়া পিটপিট করছে, সব শুনছে তার মা। সিদাত হাসি বজায় রেখে বলল। কামন ছোট মা, আজও এই পরিবারে থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন। মায়ের পরপর আপনার অধিকার আছে এই বাড়িতে, আমাদের উপর। অনেক তো ভেবে কাটালেন, আর কত? এখন অন্তত স্বাভাবিক হন। ফিরোজা খাতুন স্বাভাবিক হওয়ার বদলে আরও অস্বাভাবিক হয়ে গেল। চোখ ফেটে অশ্রু গড়ালো তার। ছেলেটা তার পেটের সন্তান না হয়েও কতটা কাছে টেনে নিয়েছে। এই জগতে এত ভালো মানুষ কি আদৌ আছে? কই, আজ অবধি তো সাইদ সাহেব স্বাভাবিক হলেন না, তাহলে ছেলে কেন মাটির মতো হলো? ফিরোজা খাতুন চলে গেল। সিদাত তার মায়ের পাশে বসলো। তার মা এখন চোখ বুজে আছে। সিদাত মায়ের এক হাত তার মুঠোতে আগলে নেয়। এই সময়টা একমাত্র তার এবং তার মায়ের জন্য বরাদ্দ। আরজে হওয়ার পেছনে তার মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। মা ছোটবেলায় সবসময় বলতো, রাজনীতি ভালো নয় বাবা, রাজনীতি হচ্ছে আতঙ্কের পেশা। তোমার বাবাকে কতবার করে বলেছিলাম, কিন্তু সে রাজনীতিকে পেশা নয় নেশা বানিয়ে ফেলেছে। বড় ছেলেটাকেও সে পথে হারছে। তুমি বরং আমার বলা পথে হাঁটো বাবা। তোমরা আমার প্রাণ, সব প্রাণীদের এভাবে বিপদে ফেলতে চাই না। দুনিয়াতে অনেক শান্তি পেশা আছে, তুমি শান্তি যে কোনো পেশা বেছে নাও, আমি কোনো বারণ করব না, শুধু তুমি সুরক্ষিত থাকো। মায়ের কথার খুব মান্য করে সিদাত। বাবাকে সেভাবে কাছে পেত না, কিন্তু দুই ভাইয়ের পাশে মাই সবসময় ছিল। ধরে ধরে সব শিখিয়েছে, নৈতিকতা শিখিয়েছে। বড় হওয়ার পরও দুজনের কেউ ভুল করলে কান মুলে দিত। দিনগুলো কত রঙিন ছিল, কিন্তু একটা ঝড় এসে সব উলটপালট হয়ে গেল। তার মা নিস্তেজ হয়ে পড়ে গেল বিছানায়। কত চিকিৎসা করিয়েছে, কিন্তু ফলাফল শূন্য। এসব আকাশ পাতাল ভেবে সিদাত দীর্ঘশ্বাস ফেলল, অতঃপর মায়ের উদ্দেশ্যে বলল। মা, তুমি চিন্তা করো না, আমি ভাইয়া বাবা সবাই ভালো আছি, সুস্থ আছি। বাবা জানালো আগামীকাল সাহেব ভাইয়ের জন্য পাত্রী দেখতে পাঠাবে। দেখো, ফিরোজা মা তোমার জন্য লক্ষ্মী ছেলের বউ এনে দেবে। আমিও তোমার মতো লক্ষ্মী কাউকে নিজের বউ করে আনবো। কথা দিচ্ছি মা, বাবা এবং ফিরোজা মায়ের উপর পূর্ণ আস্থা আছে আমার। মায়ের তরফ থেকে কোনো জবাব এলো না, আসার নিশ্চয়তাও নেই। তাও সিদাত মায়ের সাথে কথা বলে আলাদা শান্তি পায়। সিদাতের হঠাৎ ইচ্ছে করলো গত রাতের মেয়েটির কথা জানাতে, তাই আর দেরি করলো না, বলতে লাগলো। জানো মা, এক অতি সুন্দর পরিবারে খুব পর্দাশীল মেয়ের সাথে পরিচয় হয়েছে। গতকাল আমাকে একজন নেশা করিয়েছিল। এরপর আমি ভুলবশত অনের ফ্ল্যাটে না গিয়ে তার ফ্ল্যাটে ঢুকে পড়ি। জানো,
অনয় বলেছে সেই মেয়ে নাকি আমায় ছুঁয়েও দেখেনি। আমি অচেতন হয়ে মেঝেতে পড়েছিলাম। ভাবতে পারছো, আজ যখন তাকে নামহীন ডাকলাম সে জবাব না দিয়েই চলে গেল। এরপর মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে। অদ্ভুত না, সে নাকি গত রাতে অনয়কে মুখও দেখায়নি, মুখে ওড়না দিয়ে রেখেছিল। সিদাতের কথা শুনতেই সিদাতের মা হঠাৎ চোখ মেলে তাকালো। সিদাত অবাক হয়ে গেল। সে তো ভেবেছিল তার মা ঘুমিয়ে গেছে। মা জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। সিদাত মাকে সামলিয়ে বলল, মা শান্ত হও, তুমি কি রাগ করেছো কোনো অচেনা মেয়ের কথা মুখে আনায়? সিদাতের কথা শুনে আরো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সিদাত মাকে ধরে ফেললো। এবার উৎকণ্ঠা হয়ে বলল, রাগ করনি? সিদাতের মা হঠাৎ শান্ত হতে শুরু করলো। এর মানে সে রাগ করেনি। সিদাত তার মায়ের চোখ জোড়ায় গভীরে মনোযোগ দিল, কিন্তু কিছু বুঝতে পারছে না। সিদাতের মা প্যারালাইজড, এজন্য হাত পা ঘাড় নাড়ানোর শক্তি তার নেই। তবে সে শুনতে পারে, চোখ মেলে তাকাতে পারে, চারদিকে চোখ বুলাতে পারে। সিদাত মায়ের দিকে চেয়ে বলল, তুমি খুশি হয়েছো? সিদাতের মা পলক ফেলল। এর মানে হচ্ছে হ্যাঁ। সিদাত অবাক সুরে বলল, একদম নয় মা, একদম নয়। আমি জানি তুমি কি ভাবছো। আমি প্রেমে পড়িনি। তুমি আর অনয় একদম ঠিক করছো না আমার পেছনে লেগে। বেশ কিছুদিন পর আজ তরি সিদ্ধান্ত নিল ভার্সিটি যাবে। এজন্য সাবিয়াকে আগে মাদ্রাসায় দিয়ে এসে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো তরি। বাস আসতে এসে বাসে উঠলো। বাস জিনিসটা তরির জন্য বড্ড অস্বস্তিকর। এখানে নানান পুরুষ মানুষ থাকে, সকলের মেজাজ মানসিকতাও ভিন্ন। এজন্য তরির জন্য দম বন্ধকার অবস্থা হয়, কিন্তু সেও উপায়হীন। ভার্সিটি এদিক থেকে বেশ দূর হয়ে যায়। বাস ছাড়া সিএনজি পেলেও রিজার্ভে ভাড়া বেশি নেয়। তরি দুটো খালি সিট পেল। এখানের জানালাটার পাশের সিটে গিয়ে বসলো। পাশের খালি সিটের দিকে চেয়ে চাপা দীর্ঘশ্বাস ফেললো। মনে প্রাণে দোয়া করলো যেন কোনো মহিলাই তার পাশে এসে বসে। কিন্তু দুর্ভাগ্যবশত সিদাতের সাথে বাসে দেখা হলো। পুরো বাসে একটাই সিট খালি, তাও তরির পাশের সিট। ওদিকে হেলপার ঠেলে ঠেলে যাত্রী বাসে ঢুকাচ্ছে। তরি মাথা তুলে তাকাতেই সিদাতকে দেখতে পেল। সিদাত তরির পাশে বসতেই নিচ্ছিল, অমনি তরির দিকে চোখ যায় সিদাতের। তরি চোখগুলো দেখে সে চিনে ফেললো। অতঃপর অপ্রস্তুত হয়ে বলল, তুমি নিকাব রানী না? তরি কিছু বলল না, বরং বিব্রত হয়ে জানালার দিকে ঘেঁষে বসলো। তরির আচরণে সিদাত কিছু একটা আঁচ করতে পেরে বসলো না, সোজা হয়ে দাঁড়ালো তরির পাশের সিট আগলে। তরি অবাক হয়ে চাইলো সিদাতের দিকে। তরির বিস্ময় ভরা নজর দেখে সিদাত আলতো হেসে বলল, তোমার পাশে বসে তোমায় বিব্রত করতে চাই না, এমনিতে তুমি আমার ধন্যবাদ পাওনা আছো। সিট খালি দেখে দু একজন বসার জন্য এগিয়ে এলো, কিন্তু সিদাত যেভাবে দাঁড়িয়ে আছে কেউ সুবিধা করতে পারছে না। এজন্য একজন তো প্রায় বিরক্ত হয়েই বলল, সমস্যা কি আপনার ভাই? নিজেও বসছেন না, আবার আমাদেরকেও বসতে দিচ্ছেন না। সিদাত সেই লোকটির উদ্দেশ্যে বলল, সিট আমি বুকিং করে রেখেছি, দরকার পড়লে ডাবল ভাড়া দেব, তাও আমি দাঁড়িয়ে থাকবো। আপনাদের কোনো সমস্যা? লোকগুলো তর্ক করলো। সিদাতও তাদের তেড়া জবাব দিল। সবকিছু তরি নীরবে দেখলো। অদ্ভুত ছেলে, তার জন্য কিনা তর্ক করছে, অবিশ্বাস্য। সিদাতের সারা পথ তর্ক এবং দাঁড়ানোর মধ্যেই কাটলো। আর তরি নীরবে সিদাতের কাণ্ড দেখছিল। কন্ট্রাক্টর সিদাতের থেকে ডাবল ভাড়া পেয়ে আর কিছু বলেনি। যখন তরির ভার্সিটির সামনে এসে বাস থামে তখন তরি সন্তর্পণে বাস থেকে নেমে যায়। সিদাতও তরির পিছু পিছু নামে। সিদাত ভার্সিটির সামনে নেমে একগাল হেসে বলল, আমার ধন্যবাদটা পুষিয়ে দিলাম। তরি থমকে দাঁড়ালো। পিছে ফিরে সিদাতের চোখে চোখ রাখলো। সিদাত থমকে যায়, চেয়ে রয় সে আখিদয়। ওই চোখ জোড়ায় কিছু একটা আছে যা সিদাতকে চুম্বকের মতো টানে, হৃৎপিণ্ডের ওঠানামা বাড়িয়ে তোলে। তরি সিদাতের দিকে 2 ধাপ এগিয়ে খুবই শান্ত শীতল গলায় বলে, প্রথমত ধন্যবাদ নয়, আমাকে আপনার সরি বলা উচিত ছিল, কারণ আপনি রাত বিরেতে আরেকজন মেয়ের ঘরে মাতাল অবস্থায় ঢুকে পড়েছেন। আর দ্বিতীয়ত, এত তর্কে লিপ্ত না হয়ে অন্য সিট থেকে একজন মহিলাকে আমার পাশে বসিয়ে দিতে পারতেন। এই কথাটুকু বলে তরি লম্বা লম্বা কদম ফেলে ভার্সিটির ভেতরে চলে গেল। আর সিদাত হতবুদ্ধি হারিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। সিদাতকে এক্সপ্লেন করার মতো কোনো সুযোগই দিল না তরি। কিভাবে সিদাতকে বোকা বানিয়ে চলে গেল। সিদাত ফোঁস করে নিঃশ্বাস ফেলে রিকশা নিতে যাবে, এমন সময় দুজন মেয়ে এগিয়ে বেশ খুশি হয়ে বলল, আপনি আর যে সিদাত ফারহান না? সিদাত স্মিত হেসে বলল, জি।
মেয়ে দুজন তার সাথে ছবি তুলে চলে গেল আর সিদ্ধার্থ একটি সিএনজি রিজার্ভ করে কোথাও চলে গেল। আজ ছন্নছাড়া হয়ে একা একা পুরো শহর ঘোরার ইচ্ছে আছে। আজ সাইফ চাচ্ছিল সিদ্ধার্থকে তার মায়েদের সাথে পাত্রীদের বাসায় পাঠাতে। কিছু কারণবশত সেদিন পাত্রী দেখতে যাওয়া হয়নি। পাত্রীর মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল। এজন্য সাইদ সাহেব কিছুদিন সময় নিয়েছিলেন। সাইদ সিদ্ধার্থকে সেখানে যেতে বলায় সিদ্ধার্থ এক কথায় না করে দেয়। সাইফ এমনিতেও প্রচণ্ড জেদি এবং নাছোড়বান্দা স্বভাবের। এজন্য সাইফ তার কোনো কথায় গুরুত্ব না দিয়ে বেঁকে বসেছিল। কৌশলে সিদ্ধার্থের বাইকের চাবিও সরিয়েছে, যাতে করে সিদ্ধার্থ সাইফের কথা শুনতে বাধ্য থাকে। নয়তো এই বাইকের চাবি সে পুরো 1 সপ্তাহও দিবে না। সিদ্ধার্থ বাইকের পরোয়া না দিয়ে ভাইয়ের চোখে ফাঁকি দিয়ে বাসা থেকে বেরিয়ে আসে। এসব মেয়ে দেখতে যাওয়াতে সিদ্ধার্থ একদমই আগ্রহী নয়। কেমন অদ্ভুত অনুভূতি হয়। নিজের জন্য হলে মানা যায়, তাই বলে বড় ভাইয়ের জন্য অসম্ভব ব্যাপার। সিদ্ধার্থের মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে তরির কথাগুলো। কণ্ঠ তার চোখের মতোই নরম, স্নিগ্ধ, মোহনীয়। কিছু কণ্ঠস্বর আছে না, একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে হয়। তরির কণ্ঠস্বরও সিদ্ধার্থকে সেরকম অস্থির করে তুলেছে। সবচেয়ে বেশি মাত্রায় অস্থিরতায় কাজ করছে তরিকে উত্তর দিতে না পারায়। এজন্য সিদ্ধার্থ পকেট থেকে ফোন বের করে হাতে নিল। মোবাইলের নোটপ্যাডে গিয়ে নিজে নিজে উত্তর লিখল। এই যে নিকা প্রাণী, তুমি তো আমায় ভুল বুঝলে। বাসে তখন খুব ভিড়। এমন অবস্থায় কোনো মহিলাকে অনুরোধ করে আমার সিটে বসতে বলে হয়, আমার সিট অন্যজনের দখলে চলে যেত, নয়তো সেই মহিলার সিট। তাহলে লাভের লাভ কী হতো? কিছুই না। তার চাইতে বরং সিট খালি থাকুক, আমিও না হয় দাঁড়িয়েই থাকলাম। আর সে রাতে আমার হুঁশ ছিল না। সজ্ঞানে এই ধরনের কাজ আমি কখনোই করতাম না। তবে তুমি যদি চাও, ঠিক আছে, তাহলে আমি সরি। স্বল্পবাসী নিকা প্রাণী। এটুকু টাইপিং করে ক্ষান্ত হলো সে। চেপে থাকা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলে আবার সে লেখাগুলো কেটে দেয় সে। ফোনে বারবার সাইফের কল আসছে। সিদ্ধার্থ চুপ করে দেখে, ফোন সাইলেন্ট করে রেখে দিল। সিএনজি ড্রাইভার জিজ্ঞেস করলো, কোথায় যাবেন স্যার? সিদ্ধার্থ সিটে পিঠ এলিয়ে বাইরে চেয়ে আনমনে বলল। চলতে থাকুক সিএনজি, আজ শহর করতে ইচ্ছে করছে। সাইদ সাহেব চোখে চশমা পরে পত্রিকায় চোখ বুলাচ্ছেন। তার সামনের মূর্তির মতো বসে আছে সাইফ। হাত দুটো মুষ্টিবদ্ধ করে হাঁটুর কাছে শক্ত করে চেপে বসে আছে। পাজোড়া কাঁপছে কেন যেন, বাবার ভয়েই বোধ হয়। সাইদ সাহেব মুখখানা যেরকম গম্ভীর করে আছে, তাতে সাইফ কিছুটা দমে আছে। মিনিট 5 পর পর সাইদ সাহেব পত্রিকা রেখে চোখের চশমা খুললেন। সাইফ সঙ্গে সঙ্গে কিছুটা নড়ে চড়ে বসলো। সাইদ সাহেব হালকা গলা খাকারি দিয়ে বলল, বিয়ে নিয়ে তোমার আপত্তি আছে সাইফ? সাইফ আমতা করে বলল। না বাবা, নেই। তবে সাইফ থেমে গেল। সাইদ সাহেব ডান দিকে মাথা মৃদু এলিয়ে ভ্রুকুসকে চাইল ছেলের দিকে, অতঃপর থমথমে গলায় বলল, তাহলে কাউকে পছন্দ করে রেখেছো? সাইফ তাতেও না জানায়। সাইদ সাহেব বললেন, সব ঠিক থাকলে মাঝে আবার তবে আসে কেন? কেন এমন আচরণ করছো? অবশ্যই সত্যি বলবে। তুমি জানোই আমি মিথ্যে পছন্দ করি না। সাইফ বিব্রত হয়ে বলল, আমার বিয়েতে আপত্তি নেই বাবা, তবে আমি চাই যাকে স্ত্রী করব তাকে আগে আমার পছন্দ হোক। তার ব্যবহার, আচরণ সব বিবেচনা করেই আমি আমার স্ত্রীর বেছে নেব, আর কিছু না বাবা। সাইদ সাহেবের মুখশ্রী জুড়ে থাকা গম্ভীর ভাব মিলিয়ে যেতে শুরু করে। তিনি আলতো হেসে বললেন, সেটা তো অবশ্যই আমার বড় আব্বু। সব দেখে শুনেই তোমার স্ত্রী নির্বাচন হবে। চিন্তা করো না, এখন বড়রা যা করছে তা করতে দাও। সিদ্ধার্থকে এদিকে টেনো না, ও তোমার ছোট। তবে মনে রেখো, তোমার সিদ্ধান্তের বিরুদ্ধে কিছুই হবে না। সব তোমার সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তোমার বিয়েটা তোমার মায়ের ইচ্ছেতে হচ্ছে, তাই মাকে নিরাশ করো না। শেষ কথাগুলো বলে সাইদ সাহেব চাপা দীর্ঘশ্বাস ফেলল। বাবার কথা শুনে সাইফ কিছুটা দমে গেল। অধর চেপে কিছুক্ষণ নীরবে বসে থেকে বলল, বাবা আমি আসছি। সাইদ সাহেব অনুমতি দিলেন। সাইফ সোজা চলে গেল তার মা অর্থাৎ জয়ার ঘরে। সাইদ সাহেব ফোঁস করে নিঃশ্বাস ফেলে আপন মনে শুধালো, কেন আমাকে প্রতিনিয়ত পোড়াচ্ছ জয়া? আমি তো তোমাকে নিয়েই দিব্যি ছিলাম। তাহলে তুমি কেন আমায় তোমার থেকে দূরে সরিয়ে দিলে? ফিরোজাকে আর ঠকাতে পারছি না।
কাঁধে থাকা পাপের বোঝা দিনকে দিন ভারী হচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। একটু বুঝলে না তুমি আমাকে বাধ্য করলে আগুনে ঝাঁপ দিতে কেন? রাজনীতি নিয়ে তরির মামা রাজীবের খুব বেশি আগ্রহ। তার ফেসবুক ভর্তি বিভিন্ন নেতাদের ব্যানার ছবি দিয়ে। সে বোধহয় ফেসবুক চালানো শিখেছে এসব কীর্তি করার জন্য। সুদূর জামালপুর থেকেও সাইদ সাহেবকে নিয়ে তার ভীষণ চর্চা। সাইদ সাহেবের বড়ই অন্ধভক্ত সে। সাইদ সাহেব এবং তার 2 ছেলের প্রশংসা বার্তা সবসময় তার ঠোঁটে ঝুলে থাকে। যখন তখন যার তার সাথে সে সব ছেড়ে দেয়। তরি মামাকে নিয়ে মনে মনে ভীষণ বিরক্ত। ফেসবুকে প্রবেশ করলেই মামার ওসব আপলোড করা ব্যানারের ছবি চোখের সামনে ভাসবে। কখনো না দেখা সিদাতকেও মামার এসব ছবির মাধ্যমেই দেখেছে। তবে বিরক্তির ব্যাপার এটা না, ব্যাপার হচ্ছে যতবার আপলোড করবে ততবার তরিকে মেসেজ করে বলবে, বাগনি সুন্দর করে লাইক মেরে আসো তো, আমি পোস্ট দিছি। পোস্ট বানানটা সবসময় পুস্ত লেখা থাকে। মামা গুরুজন মানুষ, তরি চাইলেও তাকে এড়িয়ে চলতে পারে না, তার অবাধ্য হতে পারে না। এক প্রকার বাধ্য হয়ে মামার বদ্ধ পাগলামি সে নীরবে গিলে নেয়। এখনও একইভাবে গিলে নিল। আজকের ব্যানারে সাইফ রয়েছে। সাবিয়া তো মাঝে মধ্যে মামার লেখা ভুলভাল বানান পড়ে খুব হাসে। যখন আবার শুদ্ধ বানান দেখা যায় তখনও সাবিয়া হেসে হেসে বলে, নির্ঘাত এগুলো মৌসুমি আপু টাইপ করেছে। তরি চাপা দীর্ঘশ্বাস ফেলল। মৌসুমী মামার একমাত্র মেয়ে, বড় ছেলে একজন ছিল, কিন্তু কোনো এক মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। যেদিন ছেলে পরিবার ছাড়লো সেই দিনই মামা রাজীব ঘোষণা দিল আজ থেকে তার কোনো ছেলে নেই, তার ছেলে মৃত। মৌসুমী আপু এখন বিয়ের উপযোগ্য, মামাও তাই পাত্র খুঁজতে ব্যস্ত।